যেন আপনার বাড়িতে ও আর না আসতে পারে। আমি তখন বললাম, ও করে কাকে বল, ওটা কে? আপনি কিভাবে কথা বলছেন? আপনি শ্রদ্ধা করে মায়ের সাথে কথা বলুন। সে তো আপনার জন্মধাত্রী, আপনি তার সাথে এরকম করে ও করে কথা বলছেন। আমি বুঝতেই পেরেছি মাসিমা অনেক কষ্টে মারা গেছে। মাসিমাকে আপনারা কি অত্যাচার করেছেন! আজকে তো আপনার ভাষাতে। নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে কিন্তু দারুণ একটা ঘটনা নিয়ে। আর আজকের ঘটনাটা আমি সবাইকে বলবো, যদি তোমাদের ভয় না লাগে, যদি তোমাদের সাহস থাকে, তাহলে পারে কিন্তু ঘটনাটা শুনবে। কারণ আজকের ঘটনাটা বেশ কিন্তু গা ছমছমে, আর চারপাশটা কিন্তু শুনতে শুনতে ঘটনাটা ভারী হয়ে যাবে। তো পরিবেশটা কিন্তু আজকে পরিবর্তন হতে চলেছে। আজকের ঘটনাটা শুনতে হলে প্রত্যেক দিনের মতো আমি বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও। তাহলে চলো বেশি কথা বাড়াবো না, আজকে সোজা যাব ঘটনা। আমাদের রিনা দিদি ভাই বলে, বোন, আমার বাড়িতে অনেক ভাড়া আছে। হ্যাঁ, আমার বাড়িতে অনেক ভাড়া আছে। আর আমি অ্যাকচুয়ালি যেই বাড়িতে থাকি এটা হচ্ছে আমার পিতৃ সম্পত্তি। তো আমার বাবা, যেহেতু আমি একই মেয়ে ছিলাম, তার জন্য আমার বাবা মৃত্যুর আগে পুরো বাড়িটা কিন্তু আমার নামে করে দিয়ে যায়। তো যখন আমার নামে করে দিয়ে যায়, তখন আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে, বাবা, তুমি আমার নামে যে করে দিয়ে যাচ্ছ, এত বড় বাড়ি আমি করব কি? তো আমার বাবা তখন বলেছিল যে, আমি যখন থাকবো না, আমার অবর্তমানে তুই এই বাড়িটায় ভাড়া দিবি। তুই এই বাড়িতে ভাড়া দিয়ে তুই যতটা টাকা তোর মাসে আসবে, ওই টাকা দিয়ে তুই তোর মতো করে সংসারটা গুছিয়ে করবি। এবার বলি, আমাদের রিনা দিদি ভাইয়ের যে হাজবেন্ড রয়েছে, দাদা ভাই, উনি কিন্তু একজন ব্যবসায়ী। আর রিনা দিদি ভাইয়ের একটি মাত্র ছেলে, ক্লাস 8-এ পড়ে। আমাদের রিনা দিদি ভাই বলে, আমার হাজবেন্ড যেহেতু একজন ব্যবসায়ী, তো ব্যবসা মানে বুঝতেই পারছো, কোনো সময় কিন্তু অনেক লাভ হয়, কোনো সময় কিন্তু ব্যবসা অনেক ডাউনে চলে। তো সেরকম ভাবেই যেহেতু আমার বাড়িতে মোটামুটি 8টা ঘরে ভাড়া রয়েছে, 8খানা ঘর ভাড়া। তো সেখান থেকে আমার মাস গেলে কিন্তু অনেক টাকাই আমি পাই। সেরকম করে কিন্তু আমাদের দিনটা কাটছে। কারণ আমার বাবার সম্পত্তিতেই আমি থাকি, শ্বশুর বাড়ি আমি যাই না। কারণ সত্যি কথা বলতে, যখন দাদা ভাইয়ের সাথে তোমাদের বিয়ে হয়, তখনই কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি বলে দিই যে আমি আমার বাবার পিতৃ সম্পত্তি ছেড়ে কিন্তু যাব না। কারণ আমার মা কিন্তু অনেক আগেই মারা গেছেন, তারপরে কিন্তু অবশিষ্ট আমার বাবাই ছিলেন। তো বাবাও যখন চলে যান, তখন আমার বাবা আমাকে বলে গেছিলেন যে এই বাড়ির সম্পত্তি যা আছে সব তুই ভোগ করবি, সব তোর। আর সব থেকে বড় কথা, যদি আমার বাড়িতে একটি ছেলে থাকতো, তাহলে তো সেই ছেলের হতো। আর তোকে ছোট থেকে আমি ছেলের মতো করেই মানুষ করেছি, ছেলে মেয়ের কোনো অংশে তুই কম নেই। তাই আমি চাই তুই এমন কোনো ছেলেকে বিয়ে করবি যে এই বাড়িতেই থাকবে। তো সেরকম ভাবে আমি কিন্তু আমার হাজবেন্ডকে বলে দিই বিয়ের আগে, তো ও সেটা মেনে নেয়। এবার আমি ঘটনায় আসি। আচ্ছা, ঘটনাটা হয়, আমাদের রিনা দিদি ভাই বলেন, একদিনকে সন্ধ্যাবেলা আমি বসে আছি। তো আমি দোতলার উপরে একটা ছোট জানালা আছে, ওই জানালাটা ঠিক পূর্ব দিকে পুকুর পাড়ের সাইডটা দিয়ে জানলাটা পড়ে। মানে ওই জানলাটা দিয়ে একদম সামনে একটা পুকুর দেখা যায়। আর ওই পুকুরের ওই দিকটা যে জানালাটা রয়েছে, ওখানটা আমি প্রায় অনেকটা সময় কাটাই। এটা হচ্ছে আমার বরাবরই হ্যাবিট, যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন থেকেই। কারণ ওই দিকে যে পূর্ব দিকে যে পুকুরটার কথা বলছি, যেদিকে জানালাটা আছে, ওই দিকে প্রচন্ড হাওয়া দেয়। আর এত ভালো লাগে, মানে স্ট্যান্ড ফ্যান যদি তুমি কাছে নিয়ে বসো, ওই যে প্রকৃতির একটা হাওয়া জানালা দিয়ে যে ঢোকে, ওই ফ্যানের হাওয়াকে কিন্তু মার খাইয়ে দিবে, এত হাওয়া দেয়। আর ওখানটা আমি প্রায় বসে থাকতে খুবই পছন্দ করি। তো সেরকমই একদিন সন্ধেবেলা আমি দোতলার ঠিক পূর্ব দিকের যে জানালাটা রয়েছে পুকুরের ধারে, ওখানটা বসে আছি। তো হঠাৎ করে আমি আওয়াজ পেলাম, সেই যে পুকুরের মধ্যে হঠাৎ করে কেউ যেন লাফ মেরে পড়ল জলের মধ্যে। তো আমি ভাবলাম, বাবা, এই এখন জলের মধ্যে কে ঝাঁপ দিল? আর সত্যি কথা বলতে, আমি কিন্তু
পুকুর বা গঙ্গা বলো, জিনিসটা ভয় পাই। আমার শুধু মনে হয় যেন বড় সাপ বা বড় কুমির এসে আমার পা টেনে নিয়ে আমাকে চলে যাবে, আমার একটা ভয় লাগে। তো আমি তার জন্য জলের শব্দ পেয়ে না প্রচণ্ড ভয় পেয়ে যাই, যে এত অন্ধকার বাইরে, তখন 7টা 7:30 বাজে, সন্ধ্যাবেলা, কিন্তু এত ঘুটঘুটে অন্ধকার, এখন এই পুকুরের মধ্যে কে ঝাঁপ দিল। তো আমি খুব আড়ালে, মানে আমার এতটাই ভয়, আমি ওই পুকুরের দিকে কিন্তু পরিষ্কারভাবে তাকাতেও পারছি না। খুব আড়ালে আমি দেখলাম যে পুকুরে ওই কিছুই তো নেই, আর আলো রয়েছে, আলোর জন্য দেখা যায়, মানে পুকুরে যদি জল নড়ে বা কেউ সাঁতার কাটে চান করে, মানে অস্পষ্ট হলেও দেখা যাবে। দেখলাম কিছুই নেই। তো আমি ভাবলাম হয়তো বা এরকম হবে, অনেকে আছে না আশেপাশে বাড়ি ঘরের পুকুরের মধ্যে কিন্তু ময়লা আবর্জনা নিজেদের বাড়ির ফেলে। তা আমি ভাবলাম কেউ হয়তো কোনো বস্তা ফস্তা ফেলে গেল। তো যাই হোক, আমি ওখানে বসে থাকার পর আমি নিচে আসি। যখন আমি নিচে আসি তখন আমার ছেলে টিউশন থেকে পড়ে আসতো, রাত 9টা বাজে। ছেলে আসতে আমাকে ছেলে বলল যে মা, বাইরে গেটে একজন দাঁড়িয়ে আছে, তোমার খোঁজ করছিল। বুঝতে পারলাম না, মনে হয় আমাদের ঘর ভাড়া নিতে কেউ এসছে। তখন আমি বললাম তুই একটা কাজ কর, গিয়ে একবার দেখ উনি আছে নাকি, থাকলে নিয়ে আয়। তো সে, আর বাড়িটা আমাদের এতটাই বড়, ওই বাড়িটায় মানে হট করে কেউ ঢুকতে পারবে না, ঢুকলে পরেও বুঝতে পারবে না আসলে কোন বাড়িতে ওনাকে যেতে হবে আমাকে খোঁজ করতে। কারণ এমনিতে যে ভাড়া ঘরগুলো আছে 8খানা, সেই ঘরগুলো কিন্তু ভাড়া ঘর বলতে প্রচণ্ড টিপটাপ ঘর। আর আমার যে ঘরটা রয়েছে, অফুরন্ত বলতে পারি, ভাড়া ঘরের থেকে আমার ঘরটা আরো খারাপ অবস্থা। তো যাই হোক, তো আমার ছেলেকে বলে, আমার ছেলে বললো ঠিক আছে মা, ব্যাগটা আমার হাতে দিয়ে ওর পড়ার, ও ছুটে যায়। গিয়ে তখন ও দেখি একজনকে নিয়ে আসছে, একটি লোক। তো আমি তখন ওখানে দাঁড়িয়ে, তো লোকটাকে নিয়ে আসতে, লোকটা আমাকে এসে বললো দিদি নমস্কার। আমি বললাম হ্যাঁ বলুন। তখন বলছে আপনার খোঁজ করছিলাম, আমি শুনেছি আপনার বাড়িতে অনেকগুলো ঘর খালি আছে, যদি আমাকে ভাড়া দিতেন তাহলে খুব ভালো হতো। তো আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনার কে কে আছে পরিবারে, আপনারা কোথায় থাকেন, কি কাজ করেন। তো যাই হোক, ওনার সাথে কথাবার্তা বলে কিন্তু খুব ভালো লাগলো। তারপরে ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আগামী মাসে আপনি 2 তারিখে বাড়িতে আসুন। তো সেরকম মতো কথা হলো। এবার চলে যাচ্ছি পুরো আগামী মাসে, ঠিক আছে। তো আগামী মাসে 2 তারিখে সকালবেলা আমি ঘুমাচ্ছি, তখন আনুমানিক 6টা বাজে। তো আমার যে বাইরে সদর দরজাটা আছে, সেই সদর দরজায় শুনলাম কেউ যেন খুব জোরে জোরে গলা ফাটিয়ে ডাকছে। তো আমি উঠে যাই, আমি উঠে গেলাম, কারণ আমার হাজব্যান্ড ব্যবসায়ী, তো অনেক রাতের বেলা আসেন, কোনো সময় আগে আসেন, ওনার তো টাইমে ঠিক থাকে না, উনি ঘুমাচ্ছেন। তো আমি উঠে গেলাম। উঠে যাওয়ার পর যখন আমি সদর দরজা খুললাম, তখন দেখলাম একজন দাঁড়িয়ে রয়েছে। সেই একজন হচ্ছে যিনি আজকে আমার ঘরে ঢোকার কথা, সেই লোকটি। তখন আমি বললাম যে ভালো হয়েছে দাদা, তাড়াতাড়ি চলে এসছেন, কারণ যত বেলা হবে রোদেরও তো প্রখর একটা তাপ পড়ে, ভালো করেছেন। আর ওনারা ফ্যামিলিতে রয়েছে 4 জন, ওনার মা, ওনার বউ, আর ওনার একটি 4.5 বছরের মেয়ে। তো আমি বললাম যে যাক, আপনি একটা কাজ করুন, মালপত্র কি নিয়ে চলে এসছেন। বললো না দিদি, মালপত্র আনিনি, তবে আমার মায়ের তো একটু বয়স হয়েছে, মাকে আমি নিয়ে চলে এসেছি। যদি আপনি মানে ঘরটা, ভাড়া ঘরটা খুলে দেন, তাহলে আমার মা আস্তে আস্তে ঘর দোরগুলো পরিষ্কার করবে। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখলাম ওনার মা এসছে, তো মাসিমাকে বললাম যে আসুন। মাসিমার সাথে গেল, ওনাকে ভাড়া ঘরটা খুলে দিলাম। তারপরে উনি দেখলাম নিজের মতো করে ঝাঁটা, একটা বালতি, একটা কাপড় নিয়ে এসছে। উনি ওনার মতো করে ঘরটা ঝুল ঝুল ঝেড়ে পরিষ্কার করেছে, এমনিতে পরিষ্কার করা, তবু ওনাদের মতো ওনারা করে দিচ্ছে। তো যাই হোক, আমি খুলে দিয়ে আমি আবার চলে যাই আমার রুমে। আমি আমার রুমে গিয়ে কাজকর্ম করছি। তারপর হট করে 9:30 বাজে, ঠিক আছে, 9:30 বাজে। আমি অতক্ষণে আর ওইদিকে আসিনি, কারণ সত্যি কথা বলতে আমার এত বড় ঘরদোর নিজে পরিষ্কার করা, চান করে পুজো দিই, হ্যাঁ, ফুল তোলা, আমার ছাদের সব ফুলের গাছ, ঠিক আছে, ফুল তোলা, এইসব করতে করতে আমার সেরকম সময় হয় না। হট করে একটা মানে চাপা উত্তেজনার শব্দ আমি শুনতে পাচ্ছি, মানে 4-5 জনে খুব জোরে জোরে কথা বলছে।
তো আমি তখন বললাম যে কি হলো, এত জোরে জোরে কথা বলছে, কি ব্যাপার? নতুন যারা ভাড়া এলো তাদের সাথে কি পুরনো যারা ভাড়া আছে ওদের সাথে কি ঝগড়া ঠগড়া লাগলো কোনো কিছু নিয়ে? তো আমি সাথে সাথে কাপড়ে হাতটা মুছতে মুছতে বাইরে বেরোতে আমি দেখলাম যারা নতুন ভাড়া এসছে ওই লোকটি দেখি কান্নাকাটি করছে। আর আমাদের যারা আগে ভাড়া ছিল আশেপাশে ঘরগুলোয় আমারই, তো তারাও দেখলাম ওখানে বলছে দাদা কাঁদবেন না কাঁদবেন না, এটা তো হবারই ছিল, এরকম মানে একটা কিছু। আমি তখন ভাবলাম নিশ্চয়ই কোনো একটা কিছু তো অসুবিধা হয়েছে ওখানে। আমি খুব তাড়াহুড়ো করে ওখানে যাই। যাওয়ার পর আমি লক্ষ্য করলাম যে মাসিমা মানে ওনার যে মা এসেছিলেন, ওনার মায়ের মানে পাটা ফ্র্যাকচার হয়ে গেছে কোনো কারণে। উনি পড়ে গেছে কিছু করে, পাটা ফ্র্যাকচার হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, এরকম ভাবে ওনার পাটা ফ্র্যাকচার হয়েছে। তখন আমি বললাম এ বাবা এ কি, আজকে বাড়িতে ঢুকতে না ঢুকতে এরকম একটা অঘটন ঘটলো কি করে? তখন ওই দাদাভাই বললেন যে বুঝতে পারলাম না জানেন তো দিদি, এরকম মায়ের বয়স হয়েছে, মাকে আনাটাই আমার আগে ভুল হয়েছে। আসলে কি বলবো, বউ খুব চাপ বাড়িতে। হ্যাঁ, বউ বললো যাও তোমার মাকে দিয়ে আসো কাজ করতে, তোমার মা কাজ করুক, বসে বসে খাবে, কি করবো বলেন তো দিদি? আমি পড়ে গেছি না, মানে কি বলবো সমস্যার মধ্যে, মাকেও কিছু বলতে পারি না, বউকেও কিছু বলতে পারি না। মাকে বললাম তুমি আস্তে আস্তে যতটা পারবে করো, আমি তো 2-3 খেপে মালগুলো নিয়ে আসবো, আমি করে দিয়ে যাবো, বউ কি বুঝতে পারবে? হ্যাঁ, কি বলবো, বউ ওই বাড়িতে রয়েছে আর মাকে এখানে দিলাম, মায়ের পাটা এরকম ফ্র্যাকচার হয়ে গেছে, বেশ ব্লিডিং হচ্ছে। আমি সাথে সাথে আমার ছেলেকে পাঠালাম, আমাদের পাশে হোমিওপ্যাথি ডাক্তার থাকে, তো হোমিওপ্যাথি ডাক্তার আসতে ওনাকে একটুখানি ঠিকঠাক করে দেয়, ওষুধ ফষুধ দিয়ে দেয়, ব্লিডিংটাও কমে যায়। তারপরে যাই হোক বাড়িতে ওরা শিফটিং করে। তো ওনার বউকেও দেখে মনে হলো না সত্যিকারের খুব একজন সুবিধার মহিলা। তো যাই হোক আমার সাথে সেরকম কোনো তো প্রশ্নই ওঠে না, কারণ আমি হচ্ছি বাড়িওয়ালা, ওরা হচ্ছে ভাড়াটিয়া। এইবার ঘটনাটা অদ্ভুতভাবে ঘটলো, সেটা হচ্ছে ঠিক সপ্তাহখানিক বাড়িতে ঢুকে যাওয়ার সপ্তাহখানিক পর সকালবেলা চুপচাপ পুরো বাড়ি একদম শান্ত। তো আমি সকাল থেকে উঠেই বাইরেটা একটা কিরকম যেন অনুভব করছি, আর ওই সময়টা খুব ভালো মনে আছে, ঠান্ডা ঠান্ডা সবে পড়ছে। তো আমি সকালবেলা ওঠার পর দেখলাম মোটামুটি সবাই ঘুমাচ্ছে, খুব শান্ত পরিবেশ, ঠান্ডা ঠান্ডা যেহেতুনি পড়ছে, এমনি সবার বাড়িতে ফ্যানগুলো অফ রয়েছে, আর বাইরেটাও বেশ কুয়াশা কুয়াশা একটা আচ্ছন্ন ভাব। তো আমি উঠে একা একা বাইরে উঠোনটা ঝাড় দিচ্ছি, আমি কিন্তু বাড়ির কাজ নিজেই করি, ঝাড় দিচ্ছি। হঠাৎ করে মানে শুনতে পারলাম স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা আলাপ হচ্ছে, যেটা ঝগড়ার মতো। তখন আমি আস্তে আস্তে পা চিপে চিপে আমার সেই ঘরটার সামনে যাই, যারা 1 মাস আগে 2 তারিখে ঢুকেছিল। যেতে আমি শুনতে পাচ্ছি বউটা বলছে যে তুমি যদি কাউকে এইসব কিছু বলো তাহলে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যাব, আর আমার বাবার বাড়ি যদি চলে যাই তাহলে পারে কিন্তু তোমাকে ওখানে কেউ ঢুকতে দেবে না, আমাদের এলাকাতে গেলেই তোমাকে কিন্তু মেরে গাছের সাথে টাঙিয়ে রাখবে, একদম আমার পাড়াতে যাবে না, ঠিক আছে? মনে থাকে যেন। আমি কিন্তু তোমার মাকে আগাগোড়া বলেছিলাম এখানে এনো না, এখানে এনো না, তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারোনি, কতদিন ধরে তোমাকে বলেছি মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। এইসব কথা শুনে আমার মনটা খারাপ হয়। তো আমি ভাবলাম যে আমার মা কত আগে চলে গেছে, সত্যি ওই সময় এরকম বৃদ্ধাশ্রম এরকম এত মানুষে এখন কিছু হলেই মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আগে কিন্তু এইসব চল ছিল না। তো এই কথাগুলো ভাবতে ভাবতে আমি কিন্তু আমার মতো আবার কাজে লেগে পড়ি। এবার ঘটনাটা ঘটলো ঠিক তার 2 দিন পর শোনা গেল ওনার মা নাকি মারা গেছে। ভাবো, 2 দিন পর শুনতে পারি ওনার মা নাকি মারা গেছে। তো বিষয়টা আমি জিজ্ঞাসা করলাম গিয়ে ওই দাদা ভাইকে যে কি ব্যাপার, আপনার মা হঠাৎ করে মারা গেল, কি হয়েছিল? বললো শরীর খারাপ ছিল, সেদিনকে নতুন বাড়িতে আসার পর তো পাটা ফ্র্যাকচার হয়ে গেছিল, তারপর থেকে মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, বুঝতে পারলাম না, তাহলে তো ডাক্তার চিকিৎসা করাতাম, কিন্তু মা হট করে ছেড়ে চলে গেল, সেই কান্নাকাটি বৌমা
হ্যাঁ, কাঁদছে, ছেলে কাঁদছে। তো যাই হোক, সব শ্বশুর বাড়িতে সব শাশুড়ি বৌমারই ঝগড়া হয়, আমি ওইসব আর কানে রাখিনি। তো ওনার কাজকর্ম সবই হলো আমার বাড়িতেই থেকে। এইবার ঘটলো হচ্ছে একদিন সন্ধ্যাবেলা আমার সাথে একটা অদ্ভুত কাণ্ড। সেটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি গেছিলাম একটু বাইরে বাজার করতে, কারণ পরের দিনকে আমার বাড়িতে আমার নিজের কিছু আত্মীয় পরিজন আসার কথা ছিল। তাদের জন্য আমি কিছু মিষ্টি, একটু মাংস, একটু মাছ এগুলো বাজার করতে যাই। সত্যি কথা বলতে, যখন আমি বাজার করে সন্ধেবেলা আমার বাড়ি ঢুকছি, আর আমি প্রথমেই বলেছি আমার নিজের যে দোতলা ঘর ছাড়া আমার 8খানা, বিশাল বড় বড় 8খানা কিন্তু ভাড়া ঘর রয়েছে। তো দেখছি ঠিক সেই ভদ্রমহিলা যিনি মারা গেছেন, ওই ভদ্রমহিলাই ঠিক ওই ঘরের সামনে, যেই ঘরে ওনারা থাকতেন ভাড়া, ওই ঘরের সামনে গেটের বাইরেটা দাঁড়িয়ে আছেন। পরিষ্কার আমি দেখছি। আমি যখন আমার ঘরের দিকে আসছি সোজা, আর ঘরগুলো আমার না ঠিক পাশে 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 এতগুলো ঘর, এইদিকে 4টে এইদিকে 4টে, তারপর মাঝখানটা হচ্ছে আমার ঘর। তো মাঝখান দিয়ে যেহেতু উনি দুপাশে 4টে 4টে করে ঘর, তো মাঝখান দিয়ে রাস্তা মতো হয়ে যায় একটা গলি। তো আমি ওই গলি দিয়ে যখন হাঁটছি, আর তখন আমি দেখছি ওখানে ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে, আর ওই বাড়ি টপকালি সোজা ধাক্কা খাচ্ছে আমার বাড়ি দোতলা। আমি তখন দেখে না পুরো অবাক হয়ে গেলাম, আমার সারা শরীর না কেঁপে উঠলো। আর আমি তখন ভাবছি সর্বনাশ করেছে, আমি কি চোখে দেখছি আমার বাড়িতে। এবার সব থেকে বড় কথা, যদি আমার বাড়িতে যারা ভাড়া থাকে, ভাড়াটিয়া, কেউ যদি ওই মহিলাকে দেখতে পায়, একে একে তো সবাই ঘর ছেড়ে দেবে, সবাই বলবে ভুতুরে বাড়ি, একটা বাজে পাড়ায় বদনাম হয়ে যাবে। আমার তো পুরো মানে শরীরে ভয়ের সাথে মাথায় হাত, আমি কি করবো? কোনো রকমে ওখান থেকে হরিনাম জপ করতে 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 আমি ওই দেখা মাত্রই হরিনাম মুখে উচ্চারণ করা শুরু করে দিই। হরিনাম জপ করতে করতে আমি কোনো রকমে এসে বাড়ির ভিতরে ঢুকে যাই। ঢুকে গিয়ে আমার হাজব্যান্ডকে ফোন করি, করে হাজব্যান্ডকে বলি। হাজব্যান্ড বলল, কি বলছো? আমি বললাম হ্যাঁ। এইবার এই নিয়ে আমাদের বাড়িতে প্রত্যেক দিন ওনাকে দেখা যেত। ওই গেটের সামনে নয় দাঁড়িয়ে থাকতো, না হলে রাত 12টার পর ওই যে আমার ঘরে আসার যে রাস্তাটা, ঠিক আছে, ওই রাস্তার মধ্যে উনি হাঁটাহাঁটি করতো। এইবার একদিন তো ওই দাদা ভাই সকালবেলা, আমার কাটা কাটা দিচ্ছে দেখো, একদিন সকালবেলা দাদা ভাই আসে, আনুমানিক 5:30 বাজে। প্রচণ্ড এসে আমার যে ঘরের দরজাটা এসে সমানে শব্দ করছে। আমি অনেক রাতে শুয়েছি, ছেলের পরীক্ষা ছিল। আমি উঠে গিয়ে বললাম যে কি হলো, আপনি এত ভোরবেলা কি হয়েছে বলুন তো, সমস্যা? তখন উনি বলছে যে দিদিভাই আমাকে বাঁচান, আমার মা রীতিমতো আমাকে প্রত্যেকদিন স্বপ্ন দেন। আমার মা বলে যে আমি তোদের সুখে শান্তিতে থাকতে দেব না, তোরা আমাকে না ভালো মতো খেতে দিতিস, না ভালো মতো থাকতে দিতিস, না আমাকে উঠতে দিতিস কাপড় জামা, ঠিক আছে, আমাকে কোনো সময় ডাক্তার পর্যন্ত ঠিক মতো দেখাসনি, নাহলে পরে আমি এত তাড়াতাড়ি মারা যেতাম না, ঠিক আছে, তুই তোর বউর কথা শুনে তুই আমার সাথে খারাপ ব্যবহার করতিস। দিদিভাই সে হাত জোর করে ওই দাদা এসে আমাকে বলছে, দিদিভাই আপনি আমাকে বাঁচান, আপনিই বাঁচাতে পারেন, আপনি আপনার বাড়ি থেকে ওকে তাড়িয়ে দেন, যেরকম করে হোক, যত টাকা লাগে দিদিভাই আপনাকে আমি দেবো, এরকম করেন যেন আপনার বাড়িতে ও আর না আসতে পারে। আমি তখন বললাম, ও করে কাকে বলছেন? উনি তো আপনার মা, উনি মৃত অবস্থায় যখন ছিলেন তার আগে উনি মা, আর মৃত্যুর পরেও উনি মা। ওটাকে আপনি কিভাবে কথা বলছেন? আপনি শ্রদ্ধা করে মায়ের সাথে কথা বলুন, সে তো আপনার জন্মধাত্রী, আপনি তার সাথে এরকম করে ও করে কথা বলছেন। আমি বুঝতেই পেরেছি মাসিমা অনেক কষ্টে মারা গেছে, মাসিমাকে আপনারা কি অত্যাচার করেছেন। আজকে তো আপনার ভাষাতে আমি সরাসরি বুঝতে পারছি যে আপনি কিরকম ছেলে, বউর কথায় আপনি নাচেন, আর আপনার মাকে এরকম অবহেলিতভাবে রেখে আজকে সেই মা মারা গেল। আর সেই মা কেনই বা আপনাদেরকে ভয় দেখাবে না? কারণ সে তো জীবিত অবস্থায় কিছু করতে পারেনি, কারণ তার মাথার উপরে তো আপনি একা ছিলেন, কেউ তো ছিল না। আজকে যখন সে মৃত্যু হয়ে গেছে, এখন তো সে আর মানুষ নেই, সে একটা অশরীরী। এখন তো সে চাইলে আপনাদের সাথে অনেক কিছু করতে পারে। আপনি একটা ভালো কাজ করুন, আপনি এখান থেকে 1 সপ্তাহের মধ্যে আমার ঘর ছাড়ুন, তারপর আপনার মায়ের আত্মা
আপনারা না থাকা অবস্থায় যদি আমি দেখতে পাই তাহলে আমি তার ব্যবস্থা করব। কারণ আমি এইটুকুনি ভালো করে জানি আপনার মায়ের সম্পর্কটা হচ্ছে আপনাদের সাথে, আমার সাথে না। আপনারা যেই প্রান্তে ভাড়া যাবেন আপনার মা ফলো করে করে আপনাদের সাথে যাবে। তার জন্য আমার ঘরটা 1 সপ্তাহের মধ্যে ছাড়বেন। আমি কোনো মতে চাই না আপনারা থাকেন। আর যদি কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মা জীবিত অবস্থায় আপনারা কি কি করেছেন আমি কিন্তু থানায় গিয়ে সব কিছু বলে দেবো। তারপর আপনারা বুঝতে পারবেন যে আপনারা এখানে থাকবেন না এখান থেকে অন্য কোথাও যাবেন। তারপর সেই ভদ্রলোক, মানে দাদা ভাই বলতে তাকে আমার এখন মুখে বাজছে, সেই ভদ্রলোক 1 সপ্তাহের মধ্যেই বাড়ি ছেড়ে একদম দিনের দিনে আর মেয়েকে নিয়ে ওখান থেকে পলাতক পালিয়ে যায়। আমার অফুরন্ত 2 মাসের টাকা মেরে যায়, তাতেও আমার কোনো কিছু যায় আসেনি। কারণ ও যা ভুগবে আর যা করেছে এর তো কোনো শাস্তি উপরওয়ালাও করবে না। টাকা তো হাতের ময়লা, যাবে আর আসবে। তারপর বিশ্বাস করবে না, আমাদের রিনা দিদি ভাই বলে যে ওই যে ভদ্র মহিলা ওনাকে আর কোনো দিন কেউ দেখেনি। যখন ওরা ছিল তখন আমিও দেখেছি, আমার হাজবেন্ড দেখেছে, আমার ছেলে, এমনকি আমার বাড়ি যে ভাড়া 2জন ভাড়াটিয়া তারাও পর্যন্ত দেখেছে। কারণ 2জন অনেক রাতের বেলা কাজ করে আসে, এবার তারাও পর্যন্ত দেখেছে যে ওই ভদ্র মহিলা মানে ওই দাদা ভাইয়ের মা ওই ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে, নাহলে ওই রাস্তা গলি মতো ওখানে হাঁটাহাঁটি করছে। এবার বাইরের লোক দেখতো, তাদের তো কোনো কিছু করতো না, কিন্তু ছেলে বৌমাকে রীতিমতো ভয় দেখাতো। তাহলে ভাবো, জীবিত অবস্থায় কমসে কম মানুষের সাথে খারাপ ব্যবহার করলে বুঝে করতে হয়। আর এ তো নিজের মা বাবা, নিজের মাকে কেউ এরকম করে? সত্যি এটা হচ্ছে আমাদের সমাজ। যাই হোক দর্শক বন্ধুরা, আমি কারোর উদ্দেশ্য করে বললাম না, কেউ কিন্তু পার্সোনালি মনে লাগাবে না কথাগুলো যে বললাম। দিদিভাই আমাকে যেরকম ভাবে ঘটনাটা শেয়ার করেছে ঠিক আমি সেরকম ভাবে ঘটনাটা বললাম। কারণ সত্যি কথা বলতে আমাদের আশেপাশেও নিজের চোখে এগুলো দেখি, তো এইগুলোর জন্য আশা করি আমার কিছু বাড়িয়ে বলার দরকার পড়ে না, সেটা তোমরাও ভালো করে জানো। আর যেতে যেতে বলবো, স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো, ও হাই লেখো, হাই লেখার পর যা তোমাদের ঘটনা আছে সরাসরি আমাকে জানিয়ে ফেলো, ঠিক আছে? আর প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে মেলও করতে পারো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়।